ইনভেস্টমেন্টের জগতে স্টেবিলিটি বা স্থিতিশীলতা খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন, আর ঠিক এখানেই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের নামটা সামনে আসে। তো চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি এই ফান্ডগুলো আসলে কি, আর এগুলো কি সত্যি সত্যি আপনার পোর্টফোলিওকে স্থির রাখতে পারে। ধরুন, মার্কেট যখন খুব ওঠানামা করে তখন কি ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে একটু দ্বিধা হয়? এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ ইনভেস্টরের মাথাতেই ঘোরে। আজকের এই আলোচনায় আশা করি এর একটা পরিষ্কার রাস্তা খুঁজে পাওয়া যাবে। আজকে আমরা মূলত এই 6টা পয়েন্ট নিয়ে কথা বলবো, যাতে লার্জ ক্যাপ ফান্ড নিয়ে আপনাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে এই লার্জ ক্যাপ ফান্ড জিনিসটা ঠিক কী। বলতে পারেন এটা হলো ইনভেস্টমেন্টের সেই ভিত যার উপর ভর করে অনেক লম্বা সময়ের প্ল্যানিং করা হয়। সেবির নিয়ম অনুযায়ী মার্কেট ক্যাপিটালাইজেশন মানে বাজার মূলধনের দিক থেকে ভারতের টপ 100টা কোম্পানি হল লার্জ ক্যাপ। ভাবুন তো, রিলায়েন্স বা টিসিএসের মতো বড় বড় নামগুলোর কথা। এরাই হলো বাজারের লিডার। এদের বিজনেস অনেক দিনের পুরনো, আর অর্থনৈতিক অবস্থাও ভীষণ মজবুত। আর লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো ঠিক সেই স্কিম যেটা তার মোট টাকার অন্তত ৮০% এই বড় কোম্পানিগুলোর স্টকে লাগায়। এর আসল লক্ষ্যটাই হলো এই সব স্টেবল কোম্পানিগুলোর সাথে সাথে বেড়ে ওঠার সুযোগ নেওয়া। তাহলে এর আসল আকর্ষণটা কোথায়, তাই না? প্রথম আর প্রধান বৈশিষ্ট্য হলো স্ট্যাবিলিটি। যেহেতু বড় কোম্পানিতে টাকা লাগানো হয়, শেয়ারের দামে হঠাৎ করে বড় পতনের ঝুঁকিটা অনেকটাই কম থাকে। সাথে ডিভিডেন্ড পাওয়ার একটা সুযোগ থাকে, আর একটা মোটামুটি ধারাবাহিক গ্রোথের আশা তো করাই যায়। আচ্ছা, ইনভেস্টররা কেন লার্জ ক্যাপ ফান্ডের দিকে এত ঝোঁকেন? এর সবচেয়ে বড় কারণটাই হলো এই স্টেবিলিটি। যখন মার্কেট খুব টালমাটাল থাকে তখনও কিন্তু এই ফান্ডগুলো তুলনামূলকভাবে শান্ত থাকে। এই স্লাইডটা দেখুন, এখানে লার্জ ক্যাপ আর মিড বা স্মল ক্যাপ ফান্ডের মূল পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। একদিকে লার্জ ক্যাপ ফান্ডগুলো ঝড়ের সময়ে একটা নোঙর মতো কাজ করে, পোর্টফোলিওকে স্থির রাখে, আর অন্যদিকে মিড ও স্মল ক্যাপ ফান্ডে রিটার্নের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু তার সাথে ঝুঁকিটাও ঠিক ততটাই। কিন্তু দেখুন, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের দুটো দিক থাকে। স্টেবিলিটির সুবিধার পাশাপাশি এর কিছু সীমাবদ্ধতাও আছে। চলুন এবার সেই দিকটাও একটু দেখা যাক। লার্জ ক্যাপ ফান্ডের ঝুঁকিগুলো কি কি? প্রথমত, এদের গ্রোথ কিন্তু মিড বা স্মল ক্যাপের মতো অত ফাস্ট নয়। যখন বাজার খুব তেজি থাকে, মানে বুল মার্কেট, তখন প্রায় ছোট কোম্পানিগুলো অনেক বেশি রিটার্ন দেয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো বেশিরভাগ অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড, মানে যেখানে একজন ফান্ড ম্যানেজার নিজে স্টক কেনাবেচা করেন, তারা তাদের বেঞ্চমার্ককেই বিট করতে পারে না। এবার এই সংখ্যাটার দিকে একবার তাকান, 87.42%। এটা কিন্তু বেশ অবাক করার মতো। আমেরিকায় গত 10 বছরে প্রায় 87% লার্জ ক্যাপ ফান্ড তাদের বেঞ্চমার্ক S&P 500কে হারাতে পারেনি। মানে কি দাঁড়ালো? বেশিরভাগ ফান্ড ম্যানেজার বাজারের গড় রিটার্নও এনে দিতে পারেননি। এর একটা বড় কারণ হলো কম খরচের ইন্ডেক্স ফান্ড আর ETF-এর জনপ্রিয়তা, যার সাথে পাল্লা দেওয়াটা অ্যাক্টিভ ফান্ডগুলোর জন্য সত্যিই কঠিন হয়ে যাচ্ছে। আর এই সমস্যাটা কিন্তু শুধু আমেরিকার নয়। এই চার্টটা দেখুন, এটা দেখাচ্ছে যে ইউরোজোন, জাপান বা হংকংয়ের মতো বড় বাজারগুলোতেও একই অবস্থা। মানে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারদের জন্যে বেঞ্চমার্কে হারানোটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার চলুন ভারতের বাজারের দিকে তাকাই। S&Pর স্পিভা রিপোর্ট অনুযায়ী আমাদের দেশেও কিন্তু ছবিটা একই। গত 10 বছরে 82% লার্জ ক্যাপ ফান্ড তাদের বেঞ্চমার্ককে হারাতে পারেনি। এর পেছনে একটা বড় কারণ হলো উঁচু এক্সপেন্স রেশিও, মানে ফান্ড ম্যানেজমেন্টের খরচ যা আপনার রিটার্ন থেকে কেটে নেওয়া হয়। তাই আসল কথাটা হলো, শুধু বড় নাম দেখে একটা ফান্ডে বিনিয়োগ করলেই যে সেরা রিটার্ন পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে প্রশ্নটা হলো, একটা ফান্ডের পারফরম্যান্স আমরা মাপব কিভাবে? কোন কোন বিষয়ের উপর নজর রাখাটা জরুরি? চলুন সেটাই এবার জেনে নিই। সবচেয়ে জরুরি কনসেপ্টটা হলো বেঞ্চমার্ক। এটাকে একটা মাপকাঠি হিসাবে ধরতে পারেন। যেমন ভারতের ক্ষেত্রে নিফটি 50। একটা ফান্ড ভালো করছে কিনা সেটা বোঝার জন্য তার রিটার্নকে এই বেঞ্চমার্কের রিটার্নের সঙ্গে তুলনা করতে হবে। সোজা কথায়, যদি ফান্ডটা বেঞ্চমার্কের চেয়ে বেশি রিটার্ন দেয়, তবে তাকে সফল বলা যেতে পারে। এখানে ভারতের কয়েকটা জনপ্রিয় লার্জ ক্যাপ ফান্ডের উদাহরণ দেওয়া আছে। খেয়াল করে দেখুন, রিটার্নের মধ্যে কিন্তু খুব একটা আকাশ-পাতাল তফাৎ নেই, কিন্তু এক্সপেন্স রেশিও বা ফান্ড চালানোর খরচের দিকে একটু তাকান। লম্বা সময়ে এই সামান্য 0.2% বা 0.3% পার্থক্যও কিন্তু আপনার মোট রিটার্নে একটা বিশাল প্রভাব ফেলে। তাই মনে রাখবেন, কম এক্সপেন্স রেশিও কিন্তু সবসময়ই ইনভেস্টরের জন্য ভালো। এত কিছু জানার পর এবার আসল প্রশ্ন, এই ধরনের ফান্ড কাদের জন্য সবচেয়ে ভালো? চলুন আদর্শ ইনভেস্টরের প্রোফাইলটা একবার দেখে নিই।
যারা খুব বেশি ঝুঁকি নিতে চান না, মানে কনজারভেটিভ ইনভেস্টর, তাদের জন্য লার্জ ক্যাপ ফান্ড একদম পারফেক্ট। আবার যারা সবে মিউচুয়াল ফান্ডে পা রাখছেন বা ধরুন অবসরের মতো লম্বা সময় লক্ষ্যের জন্য একটা মজবুত ভিত তৈরি করতে চান, তাদের জন্য এটা একটা দারুণ অপশন। অন্যদিকে যারা খুব কম সময়ের জন্য মানে ৩-৫ বছরের কম সময়ের জন্য ইনভেস্ট করতে চান বা খুব অ্যাগ্রেসিভ রিটার্ন খুঁজছেন, তাদের জন্য হয়তো লার্জ ক্যাপ ফান্ড সেরা পছন্দ হবে না। একইভাবে যারা অবসরের খুব কাছাকাছি চলে এসেছেন, তাদের মূলধন বাঁচানোর জন্য ডেট বা হাইব্রিড ফান্ডের দিকে নজর দেওয়াই বেশি ভালো। বেশ, যদি মনে হয় লার্জ ক্যাপ ফান্ড আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির সঙ্গে খাপ খাচ্ছে, তাহলে কিভাবে এগোনো উচিত? আসুন কয়েকটা কাজের স্টেপ দেখে নিই। যে কোনো ফান্ড বাছার আগে এই 4টে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। শুধু 1 বছরের রিটার্ন দেখবেন না, অন্তত 5 বা 10 বছরের পারফরম্যান্স দেখুন। এক্সপেন্স রেশিওগুলো পাশাপাশি রেখে তুলনা করুন, কারণ কম খরচ মানে আপনার পকেটে বেশি টাকা। ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা কেমন, তার ইনভেস্টমেন্ট ফিলসফিটা কি, সেটা জানার চেষ্টা করুন। আর ফাইনালি দেখুন ফান্ডটা শুধু একটা সেক্টরে আটকে না থেকে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ইনভেস্ট করছে কিনা। আর হ্যাঁ, লম্বা সময়ে সম্পদ তৈরির জন্য অন্যতম সেরা রাস্তা হল এসআইপি, অর্থাৎ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করলে বাজারের ওঠানামা নিয়ে আর বেশি মাথা ঘামাতে হয় না, আর একটা ডিসিপ্লিনের মধ্যে বিনিয়োগটা চলতে থাকে। এতে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের দারুণ সুবিধাও পাওয়া যায়, মানে বাজার যখন কম থাকে তখন আপনি বেশি ইউনিট কিনতে পারেন। এই বিখ্যাত কথাটা ইনভেস্টমেন্টের জন্য একদম সত্যি। লম্বা সময়ের বিনিয়োগ থেকে লাভ পেতে হলে যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। অপেক্ষা করে কোনো লাভ নেই। শুরু করার সেরা সময় হলো ঠিক এখন। এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনার এখনকার ইনভেস্টমেন্টগুলো কি আপনাকে আপনার আসল আর্থিক লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে? আপনার পোর্টফোলিওতে স্টেবিলিটি আর গ্রোথের সঠিক ব্যালেন্সটা কি আছে?